তাসফিন শেখ এক মুহূর্তের জন্য নিজের সমস্ত শক্তি একত্রিত করে সজাগ হয়ে দাঁড়িয়ে রইল। সমুদ্রের অন্ধকারে ছড়িয়ে থাকা এক নিস্তব্ধ শীতলতা, যেখানে শুধু তার নিজের শ্বাসের শব্দই কেবল প্রতিধ্বনিত হচ্ছে। তার চোখের সামনে তখন সেই দৃশ্য যা কখনোই তার কল্পনায় আসেনি। তার নিজের ভাই সৌহার্দ্য শেখ, যে কিনা এক ন্যায়পরায়ণ লেফটেন্যান্ট হিসেবেই পরিচিত, আজ সেই ভাইকেই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তাসফিনের মনে এক তীব্র দোলাচল চলে এসেছে। পৃথিবীটা যেন এক নিমিষেই বদলে গিয়েছে। তার পায়ের নিচে মাটির অনুভূতি হারিয়ে গেছে। সৌহার্দ্য ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাদের একে অপরের প্রতি ছিল গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আজ সে শুনেছে সৌহার্দ্য শেখের নাম এক অবৈধ চোরাচালান চক্রের সাথে জড়িত। তাসফিন কখনোই ভেবেছিল না তার ভাই এমন কিছু করতে পারে। ইন্টারোগেশন রুম, সেখানেই রাখা হয়েছে সৌহার্দ্যকে। কিছুক্ষণ পরেই সেখানে যাবে তাসফিন। সে ভেবে পাচ্ছে না রাইমা শেখ এবং আলাপ শেখকে কী উত্তর দেবেন। তারা যে ভেঙে পড়বে। সাইফুল নেই বাড়িতে, তার কোনো খোঁজ খবরও নেই। সে কোথায় আছে জানে না নূপুর, কাউকে কিছু বলতেও পারছে না। রুবেনা শেখ যতবার জিজ্ঞেস করেছে সাইফুল কোথায়, ততবারই মিথ্যা বলেছে তাকে। এমনকি আজ বিকেলে রেজওয়ান শেখ পর্যন্ত জিজ্ঞেস করেছেন সাইফুল কোথায়। প্রত্যুত্তরে নূপুর বলেছে সে একটু বাইরে বেরিয়েছে। আম্মু খাবো। আধো আধো কণ্ঠেই বলল মাহির। তখনই কলেজ থেকে ফিরেছে ফারা। মাহির বাবু, আমি এসে গেছি, চলো আমার সাথে খাবে। খুশিতে গদগদ মাহির। ফারা চট করেই হাত মুখ ধুয়ে এলো। নূপুর ততক্ষণে টেবিলে খাবার দিয়ে দিল। দুপুরের খাবার সবাই একসাথেই খেয়েছে। খাওয়ার শেষে ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছে রুবেনা শেখ। রিজওয়ান শেখ বরাবরের মতোই নিজের শপে চলে গেলেন। সাইফুল বাড়িতে নেই, তাতে বেশ শান্তি লাগছে ফারার। কয়েকবার চেষ্টা করেছিল নূপুরকে সাইফুলের কথাটা বলার, সরাসরি না বললেও তার ভাবসাব মোটেই পছন্দ হয়নি ফারার নিকটে। একবার ভেবেছিল তাসফিনকে বলবে, সেই জন্যই ফোন পর্যন্ত করেছে, অথচ ফোন লাগেনি। হয়তো বা নেটওয়ার্ক জনিত সমস্যা হয়েছে। রুমের এক কোণে বড়সড় একটা ছবি লাগানো তাসফিনের। তার নিচেই টেবিলের অনেকগুলো ছোট ছোট ছবির ফ্রেম করা, তার মধ্যে একটা তার ইউনিফর্ম পরা। হাতে তুলে নিল ছবিটা। কি স্নিগ্ধ মুখশ্রী। আনমনেই হেসে ফেললো, ফিসফিসিয়ে বলল, ও লেফটেন্যান্ট সাহেব, আমি আপনাকে বড্ড মিস করছি। আপনি কবে ফিরবেন বলুন তো? আমার যে একা ভালো লাগছে না। ফারা অনুভব করলো কেউ খুব নিকটবর্তী তার। আলগোছে ছুঁয়ে আছে তার মেধহীন উদর। ধীরে ধীরে তার ক্লিন শেভ করা গাল ছুঁয়ে যাচ্ছে জিব্রাদেশ। লজ্জায় আড়ষ্ট ভঙ্গিতে চোখ খিচে বন্ধ করে নিল ফারা। লেফটেন্যান্ট সাহেব। স্পর্শটুকু গাঢ় হলো। হাতের গভীর স্পর্শে মুচড়ে যাচ্ছে ফারা। কনিষ্ঠ হচ্ছে লাজুক বদনখানি। ভদ্র চোখ খুলে থতমত খেয়ে গেল ফারা। কল্পনা করেছিল সে, ইস কী সব আজগুবি কথা ভাবছে, কিন্তু করবেটা কি? লোকটাকে প্রচণ্ড মিস করছে। বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজনে এখুনি। আউল মার্কা কবিতা শুনে থতমত খেয়ে গেল স্নেহা। সজোরে ধাক্কা দিল ফারার মাথায়। এসব কি বলছিস তুই? কবিতা। আরেক দফা আহাম্মক বনে গেল স্নেহা। স্নেহা বাড়িতে একা থাকবে বলে আরিয়ান এখানে দিয়ে গেছে তাকে। রুবেনা শেখ বড্ড খুশি হয়েছে এখানে আসাতে, কিন্তু রাইমা শেখ নাক কুঁচকে নিয়েছেন। তবে তাতে পাত্তা দিল না রুবেনা শেখ। সেই থেকে আড্ডা দিচ্ছে ফারা আর স্নেহা দুজনেই। এটা কবিতা, তার চেয়ে আমি ভালো বলতে পারি। ফারা সপাটেই হেসে বলল, তাহলে বলো। সর চোখের সামনে থেকে। নূপুর আস্তে আস্তে বেগুনি নিয়ে এলো সবার জন্য। ফুরফুরে মেজাজে দোতলা থেকে নেমে এলো ঝুমুর। নবীনের প্রেম নিবেদনের পর থেকেই ভীষণ আনন্দে থাকে নূপুর, আজকেও তাই। আপু, বেগুনি। হ্যাঁ। নূপুর ছোট্ট করে জবাব দিল। ফারা চট করে একটা হাতে তুলে নিল। উফ আপু, এত ভালো লাগে এটা খেতে, কি বলবো। স্নেহা নিজেও এক পিস তুলে নিল। পরপর প্লেট খালি হয়ে গেল মুহূর্তের মধ্যেই। দারুণ হয়েছে নূপুর আপু। তৎক্ষণাৎ শোনা গেল বাইরে থেকে আসা কণ্ঠস্বর। আমাদের রেখে একাই ঠসে যাচ্ছ, এই তো মহা অন্যায়। নিহান আর আরিয়ান একই সঙ্গে এসেছে। দুজনকে দেখে ঝুমুর গদগদ প্রায়। ফারা কম যায় না। ভাইয়া ভোমরা, এসো এসো। জুতো জোড়া খুলে ভেতরে এলো দুজনে। নিহাল আর চোখে এক পলক দেখে নূপুরকে। আরিয়ান ফুরফুরে মেজাজে এগিয়ে গিয়ে স্নেহার কাছে বসলো। স্নেহা খানিকটা সাটিয়ে গেল। হাঁসফাঁস ভঙ্গিতেই তাকালো আরিয়ানের দিকে। লোকটা কেমন দুষ্টু হাসছে। ছি ছি,
রে নুপুর আপা, আমাদের জন্য রাখলে না? নুপুর তড়িৎ গতিতে বলে ওঠে। আরে না না, রান্নাঘরে আরো আছে, বসো তোমরা। নুপুর চট জলদি এগিয়ে গিয়ে রান্নাঘর থেকে পাখিদের জন্য বেগুনি নিয়ে এলো। ফারা নিহালকে শুধায়। ভাইয়া, আপনি সমুদ্রে ফিরবেন না? নিহাল টিপুনি কেটে বলল। কেন গো বাবিজি, তোমার কি পছন্দ হচ্ছে না আমি এখানে থাকি? হাপিত্তেশ করছে ফারা। উদাস ভঙ্গিতেই বলল। আপনি বুঝতে পারছেন না ভাইয়া, আপনি যদি না যান তাহলে আমি খবর পাবো কি করে কমান্ডারের? এবারও ফোন করেনি আমায়। ফিচলে হাসে আরিয়ান। নিহাল দুঃখ প্রকাশ করে বলল। কষ্ট পেও না বাবিজি, তোমার জন্য আমরা আছি। আমি আর আরিয়ান তাসফিনের বন্ধু মানে একই হলো। চোখ টিপে নিহাল সহসা হেসে ফেলল ঝুমুর। আসুক আমার ভাই, এরপর বলবো তোমরা কিভাবে তার বউয়ের উপরে চান্স মেরেছো। ফারা টলমলে চোখে তাকায় নিহালের দিকে। ভাইয়া, এটা বলতে পারলেন আপনি? নিহাল হু হু করে হেসে উঠল। ফারা মেয়েটা বড্ড ভালো, তাকে সত্যি আদর আদর লাগে। যখন ভাইয়া বলে ডাকে সত্যি অন্যরকমের একটা নিদারুণ অনুভূতি কাজ করে। সম্পর্কে যথেষ্ট বড়, যেমন তার ভাবি হয়, অথচ বয়সে তার ছোট। তাসফিন আরিয়ান এবং নিহাল দুজনকেই খুব বিশ্বাস করে, তাই তো এই পুরো বাড়ির দায়িত্বটা তাদের কাঁধে নিয়ে গেছে। যতদিন আছে তারা যেন তাদেরই দেখে। সকল টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে ভেসে উঠেছে এক চাঞ্চল্যকর সংবাদ। প্রথম সারির কাগজগুলো ছাপিয়ে দিয়েছে বিস্ফোরণ শিরোনাম। লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ চোরাচালানের সঙ্গে জড়িত, হাতে নাতে ধরলেন লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সামরিক গোয়েন্দা বিভাগ এবং নৌবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে তদন্তের জন্য সৌহার্দ্য শেখকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সামরিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু হবে, যেখানে প্রমাণের মুখোমুখি হতে হবে তাকে, এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তির মাত্রা হবে ভয়ঙ্কর। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে এই অন্ধকার অধ্যায়ের শেষ কোথায় গিয়ে ঠেকেছে। খবরের কাগজে ছাপা সেই ভয়ঙ্কর সংবাদ পড়ে যেন ভেঙে পড়লেন আলাপ শেখ। নীরব পাথরের মতো বসে রইলেন তিনি। চোখের সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের সব স্বপ্ন ধুলোয় মিশে যেতে দেখলেন। পাশে বসে বড় ছেলে রিজওয়ান শেখ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠের আশ্বাসেও ছিল শূন্যতার প্রতিধ্বনি। এদিকে ঘরের কোণে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়েছেন রাইমা শেখ। তার আর্তনাদে যেন ঘরের দেয়ালগুলো কেঁপে উঠল। রুবেনা শেখ রেজওয়ানের স্ত্রী এগিয়ে এসে শাশুড়িকে শান্ত করতে চেষ্টা করলো, কিন্তু রাইমা শেখ কান্নার মাঝেই উঠে এলো তীব্র বিষণ্ণতা আর অভিমানের ঝড়। চোখের জল মুছতে মুছতেই তিনি কটাক্ষের ছায়ায় বললেন। তোমার ছেলে তাসফিন কি করে এইসব করতে পারলো? হ্যাঁ, আমার ছেলেকে এইভাবে তুলে দিল। আমার ছেলে কিচ্ছু করেনি। যদি ওর কিছু হয়, যদি আমার ছেলেটাকে হারাই, আমি কখনো তাসফিনকে ক্ষমা করব না, কোনোদিনও না। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর একটি অদৃশ্য ফাটল ছড়িয়ে পড়ল শেখ পরিবারের মজবুত বন্ধনে। ফারা মুখ চেপে কেঁদে উঠেছে। রাইমা শেখ যা তা শুনিয়েছে তাকে। তার স্বামী তার দেবরকে অপরাধী প্রমাণ করতে চাইছে। কি হবে জানা নেই ফারার। ইন্টারোগেশন রুমে নির্জন সাদামাটা চার দেয়ালের ভিতরে বসেছিল লেফটেন্যান্ট সৌহার্দ্য শেখ। তার হাতের বাঁধন যত শক্তই হোক, দৃষ্টি ছিল অদম্য এক জেদের আগুনে দীপ্ত। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও দৃষ্টিতে ছিল এক অটুট দৃঢ়তা। তাসফিন শেখ শত চেষ্টা করেও তাকে মুখ খোলাতে পারেননি। প্রশ্নের পর প্রশ্ন ছুঁড়েছে, কখনো কড়া কণ্ঠে, কখনো শান্ত অনুরোধ, কিন্তু সৌহার্দ্য কেবল একটাই কথা বলেছে বারবার। আমি একা নই, এই খেলায় আরেকজন রয়েছে, সে প্রকৃত মূলের খেলোয়াড়। তবে নাম, পরিচয়, প্রমাণ কিছুতেই মুখ খোলেনি সৌহার্দ্য। তাসফিন বরাবরই চেষ্টা করেও যখন কোনো লাভ হয়নি, তখন তার ভেতরে জমে উঠেছিল অসহায় এক ক্ষোভ আর বিষণ্ণতা। এ যেন এক যুদ্ধ, যেখানে দুপক্ষই হারছে। একজন সত্যের কাছে হার মানছে অস্বীকৃত, আর অন্যজন নিজের রক্তের সম্পর্কে ছিন্ন করে ন্যায়ের কাছে মাথা নত করতে বাধ্য। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেছে। সময় যেন মলিন এক চাদর মুড়ে রেখেছিল চারপাশে। দুপুরের আকাশ আজও ক্লান্ত, রোদে নেই আগের মতো উজ্জ্বলতা, বাতাসেও নেই কোনো নতুনতার সুবাস। তবুও ফারার মনে আজ এক অদ্ভুত ফুরফুরে উচ্ছ্বাস, কারণ আজ ফিরছে তাসফিন সমুদ্রের বিরাসতার মাঝখান থেকে, হাজারো ঢেউ পেরিয়ে অবশেষে আপন ঠিকানায়। বুকের ভেতরে টুপটাপ কাঁপছে ফারার হৃদয়। 6 মাসের দীর্ঘ প্রতীক্ষা, অব্যক্ত কথামালা আর জমে থাকা সব অশ্রু আজ যেন রঙিন প্রতীক্ষার ফল হয়ে ফুটছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত ধুলামলি
ধুলো মলিনতা আজ ঝরে পড়বে তাসফিনের এক ঝলক হাসিতে। দরজার পাশে দাঁড়িয়ে দু চোখে অনির্বচনীয় উন্মাদনা দিয়ে ফারা অপেক্ষা করছে। 6 মাসের অপেক্ষা যে আজ আর কয়েক পলকেরই অতিথি। বাড়িতে ঢুকেই সর্বপ্রথম মাকে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু। রুবেনা শেখ বরাবরের মতোই কেঁদে ভাসিয়ে দিলেন। উফ আম্মু, এর জন্য ভালো লাগে না, সবসময় এরকম করে কাঁদতে হয় না। কে শুনে কার কথা? তাসফিন মাকে সযত্নে আগলে নিল। ঠিক তখনই দোতলা থেকে নেমে এলো ফারা। চোখাচোখি হয় দুজনের। এতগুলো মাস পর দুজনে দেখা হয়েছে। ফোনালাপ তো সবে মাত্র 2 কি 3 বার। এর মধ্যেই তাদের আর কোনো কথা হয়নি। তাসফিন কিছু বলতে যাবে তার পূর্বেই মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল ফারা। না চাইতেও হেসে ফেলল তাসফিন। তার বউ পুরো আগুন। পা টিপে টিপে রান্নাঘরে প্রবেশ করলো তাসফিন। আস্তে পিষ্টে পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। উফ, ছাড়ুন আমায়, ধরবেন না একদম। উফ বউ, এত হট হতে নেই। বেহায়া পুরুষ, সরুন বলছি। নো ওয়ে বেবি ডল, রাতে মজা দেখাবো। অশ্লীল লোক একটা। ইয়েস, তোমার ভাবনার থেকেও বেশি অশ্লীল। নিঃশব্দ রাতের চাদরে আজও বৃষ্টি নেমেছে টুপটাপ নয়, বরং রুমঝুম ঝুমঝুম করে সেই তাদের নিজস্ব অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশে নিস্তব্ধতার আবরণ ভেদ করে যেন প্রতিটি ফোঁটা বৃষ্টির দল একটি সুরের বাঁধন বুনেছে। জানালার কাছে আঙুল ছোঁয়ানো শিশুর মতো বৃষ্টির ছোঁয়া, মেঘলা আকাশের করুণ গীত। এই নরম ছন্দময় শব্দের মাঝে মনেও যেন বৃষ্টির সাথে গুলে যায় অচেনা মাদকতার আবেশে ডুবে যেতে থাকে ধীরে ধীরে। রাতের অন্ধকারে নির্জনতার বুক চিরে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মনের অব্যক্ত অনুভূতিগুলোকে শব্দহীন ভাষায় বলে যায়। মনে হয় এই বৃষ্টি কেবল মাটিকে ভিজিয়ে দেয় না, ভিজিয়ে দেয় হৃদয়ের গোপন কোনো। এই বৃষ্টির রাত একাকিত্বের মাঝে সবচেয়ে গভীর সঙ্গী। আলো আধারের মাঝে ছায়ার মতো জড়িয়ে থাকে অনুভবের মৃদু কণ্ঠস্বর হয়ে। কারেন্ট চলে গেছে সেই কখন, জেনারেটর অন করা হয়েছে, অথচ ফারা ইচ্ছে করে লাইট অফ করে রেখেছে রুমে। 2টো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে টেবিলের দুধারে। জানালা থেকে মিলে দিচ্ছে বৃষ্টির ঝাপটা এসে ছুঁয়ে দিল তাকে। হালকা ঝাপটায় ভিজে উঠল তার গাল, কাঁধ আর খোলা চুলের প্রান্ত। সে আবেশে চোখ বুঝল, যেন এই মুহূর্তটুকু চিরকালের জন্য ধরে রাখতে চায়। বৃষ্টির ঘ্রাণ, মোমের উষ্ণ গন্ধ আর হালকা ঠান্ডা বাতাসে মিলেমিশে এক মাদকঘর পরিবেশ তৈরি করেছে। ঠিক তখনই আচমকাই কোমরে কারোর স্পর্শ, উষ্ণ স্পর্শ, এক অনুভূতিপ্রেত কম্পন সারা দেহ ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতেই নিঃশ্বাস আটকে এলো তার। মুহূর্তেই ভেতরের ফারার সমস্ত স্নায়ু সচেতন হয়ে উঠল, যেন সময়ও থমকে গেল সেই ছোঁয়ার গভীরে। সুখ, মিস ইউ ব্যাডলি। শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতেই চলছে ফারার। আখিদয় বুঝে এলো তার, অভিমানে বুক পুড়ছে তার। বাইরে গেলে তাকে ভুলে যায় এই পুরুষ, এখন আবার সোহাগ করছে। ভেজা কাঁধে, খোলা চুলে চোখ বন্ধ করে ফারা এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল। কিন্তু সেই উষ্ণ হাতের স্পর্শে তার সমস্ত চেতনা ছলকে উঠল। বুকের গভীর থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কষ্ট আর অভিমানের এক মিশ্র অনুভূতি নেই। সে ধীরে ধীরে চোখ খুলল। তার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে তার বুকের ভিতরে তীব্র এক ব্যথার ঢেউ খেলে গেল। তাসফিনের চোখেও ছিল অপরাধ বোধের ছায়া, অথচ তাতে মিশেছিল অপরিসীম মমতা, যেন তার সমস্ত ভুলের ওপরে সে আঁকড়ে ধরতে চায় তার সুখকে। ফারা কঠিন গলায় ফিসফিস করে বলল, ভালোবাসা কি শুধুই স্মৃতির মতোই এসে ছুঁয়ে চলে যাবে? আর প্রয়োজন ফুরালেই বুঝি ভুলে যাবেন আমায়? তার কণ্ঠে জলভেজা কাঁপন। মনে হলো যেন বৃষ্টির শব্দের মাঝেও সেই অভিমানের সুর কাঁপতে কাঁপতেই ছড়িয়ে পড়েছে চারপাশে। তাসফিন এগিয়ে এসে তার মুখের ভেজা চুল সরিয়ে নিল স্নিগ্ধ আঙ্গুলে। মৃদু স্বরে বলল, ভুলিনি সুখ, কখনো ভুলতে পারিনি। কেবল নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তোমার কাছে ফিরে আসাটা ছিল আমার সবচেয়ে বড় সত্য। ফারাকে নিয়ে বেরিয়ে এলো বারান্দায়। বৃষ্টিতে মেলে ধরেছে একে অপরকে। ফারা চোখের কোণে জমানো জল এবার ভেঙে গড়িয়ে পড়ল। বৃষ্টির ফোঁটার সাথে মিলে মিশে সেই অশ্রু অদৃশ্য হলো, অথচ বুকের ভিতরে এক অসমাপ্ত কথা রয়ে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দুজনের নীরবতা ছুঁয়ে রইল। বাইরে ঝরা পড়া জলকণার মতো তাদের হৃদয়ের গোপন ব্যথাগুলোও একে অপরের মধ্যে ঝরে পড়ল নীরবে, ধীরে ধীরে গভীরে। ফারা অনুভব করলো চারপাশের সব কিছুই যেন ঘূর্ণায়মান। বাতাস, বৃষ্টি, সোহাগ আর অভিমানের মিশ্রণে তার বুকের ভিতরে অদ্ভুত এক ঝড় বইছে।
চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। পা দুটো টলমল করে উঠল। হঠাৎ করেই সে ঢলে পড়ল তাসফিনের প্রশস্ত বুকের উপরে। তাসফিন ঝটপট আলগোছে তাকে ধরে ফেলল, যেন ফারার ছোট্ট একটি আচরও সে সহ্য করতে পারবে না। কণ্ঠে উদ্বিগ্নতার ফিসফিসিয়ে বলল, সুখ। কোনো উত্তর নেই। ফারা নিস্পন্দন, চোখ বুঝে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। তাসফিন এক মুহূর্ত দেরি না করে তাকে তুলে নিয়ে এলো পাজা কোলার করে, অতি আদরে অতি যত্নে। তার বাহু দুটো যেন শক্ত, অথচ সেই শক্তির গভীরে ছিল অপারগ ভালোবাসা। বৃষ্টির ফোঁটাগুলো তাদের দুজনের গায়ে নরমভাবে ঝরে পড়ছিল, কিন্তু তাসফিন যেন আর কোনো কিছু তোয়াক্কা করছিল না। ফারা মুখের দিকে তাকিয়ে তার বুকের ভিতরে তীব্র কষ্টের কাঁটা বিঁধে গেল। সে আপন মনে উচ্চারণ করল, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি ফারা, কখনো না। দরজা ঠেলে সে ভিতরে ঢুকলো, যেখানে উষ্ণতার ছোঁয়া আর মমের মৃদু আলো অপেক্ষা করছিল। তাসফিন সাবধানে ফারাকে একটা সোফায় শুইয়ে দিল। ভেজা চুলগুলো সরিয়ে তার কপালে এক নরম চুমু এঁকে দিল। সেই চুমুর গভীরে ছিল অজস্র অপরাধবোধ, ব্যথা আর ভালোবাসার অঙ্গীকার। বেপাত্তা সাইফুল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজ এতগুলো মাস হয়েছে। মূলত তাকে ধরতেই তাসফিনের এত তাড়াতাড়ি ফিরে আসা। সাইফুলের উপরে সন্দেহ আরও একটি কারণ আছে, যা আপাতত কাউকে বলতে পারবে না তাসফিন। তার উপরে রাইমা শেখ এবং আলাফ শেখ বাড়ি ছেড়ে চলে গেছেন। পরিবারটা ভেঙে গেছে তাদের। কারণটা হলো তাসফিন কেন সৌহার্দ্যকে বাঁচাতে এগিয়ে এলো না। তাসফিনের যাই করুক কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। রুবেনা শেখ হঠাৎ থমকে গেলেন তাকে দেখে। ফারা, আম্মু তুই তো বললি না যাচ্ছিস, আর হঠাৎ করে কেন ফারা? কালকে তো তাসফিন মাত্র ফিরলো। নাক বোঝা করে তাকালো ফারা, পরপর অভিমানী কণ্ঠে অভিযোগ করলো, তোমার ছেলে আমাকে বাইরে গেলেই ভুলে যায় আম্মু, থাকবো না আমি তোমার ছেলের সাথে। রিজওয়ান শেখ সবে দোতলা থেকে নেমে আসছিলেন। হঠাৎই থাকবো না তোমার ছেলের সাথে কথাটা শুনে হক চকিয়ে গেলেন। ফারহার আম্মু, কি হয়েছে? কার সাথে থাকবি না? রিজওয়ান শেখকে দেখে ফারা আরো আহ্লাদি হয়ে উঠল। থাকবো না আপনার ছেলের সাথে আব্বু, উনি সবসময় ভুলে যান আমায়। হেসে ফেললেন রিজওয়ান শেখ। তৎক্ষণাৎ আগমন ঘটে নবীনের। ফারা সকাল সকাল তাকে ফোন করে ডেকেছে। সে থাকবে না, এখানে ওই বাড়িতে থাকতে চায় কিছুদিন। ঘুম জড়ানো চোখে নিচে এলো তাসফিন। বিছানা হাতড়ে নিজের ফুটফুটে বউকে না পেয়ে বাধ্য হয়ে এক প্রকার নিচে আসতে হয়েছে তাকে। কি হচ্ছে এখানে? নবীন, তুমি এত সকালে? নবীন বলবে কিছু, তার পূর্বেই রুবেনা শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুই আমার মেয়েকে এতটা কষ্ট দিচ্ছিস, এতটাই কষ্ট দিয়েছিস যে শেষমেশ মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তাসফিন চূড়ান্ত পর্যায়ে অবাক। ফারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? ফারার মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। চললাম আমি। দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে ভারী কণ্ঠে বলল তাসফিন, একবার বাইরে গেলে আমি কিন্তু নিতে যাব না, বলে দিচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতেই পিছন ফিরে তাকালো ফারা। চোখাচোখি হয় দুজনার। চোখ শক্ত হয়ে এলো তাসফিনের। ফারা হিসিয়ে বলল, আপনার সাথে থাকবো না আমি আমার আব্বু আম্মুর কাছে যাচ্ছি। দাঁতে দাঁত পিষে চোখের ভাষায় বুঝিয়ে দিল, তাসফিন যদি যাও তাহলে কাঁচা কামড়ে খাবে বলছি। ফারা ঠিকই বুঝলো, কিন্তু তারপরেও ঘাটতারামি করছে। যাচ্ছি আম্মু, প্লিজ আমায় আটকেও না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো তাসফিন। এদিকে বাকিরাও অপেক্ষায় আছে তাসফিন ফারাকে আটকাবে। যা যা, তোকে আনতেও যাবো না আমি, দেখিস বড় রাখছে, যাবো না কিন্তু। রাগে ফুঁসতে থাকা তাসফিন জেদ দেখিয়ে চলে গেল দোতলায়। ঠায় দাঁড়িয়ে আছে ফারা। ফাজিল লেফটেন্যান্ট তার একটুও ভালোবাসে না। যেন দুধ হলুদের ছোঁয়ায় আঁকা এক শান্ত ক্যানভাস। বাতাসে হালকা শিশিরের গন্ধ। ঘাসের ডগায় জমে থাকা বিন্দুগুলো সূর্যের কোমল আলোয় মুক্তোর মতো ঝলমল করছে। পাখিরা যেন মৃদু সুরে নতুন দিনের স্বাগতম জানাচ্ছে। দূরে কোথাও একা একটা কাক ডাকছে। তার মধ্যে দিয়ে এক ধরনের নিস্তব্ধতা জেগে থাকে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরে ধীরে, ঠিক যেমন করে ঘুম ত্যাগ করেছে এক একটা মুহূর্ত জেগে ওঠে। দালানের বাইরে বসে আছে ফারা। বড় নিম গাছের দিকে তাকিয়ে আছে। মনটা বড্ড খারাপ তার। ইস, কোন দুঃখে যে বাড়ি থেকে চলে এলো। আইঢাই করছে এখন। সত্যি যদি লেফটেন্যান্ট সাহেব তাকে নিতে না আসে তখন কি হবে? সঙ্গী স্নেহটাও নাই। মনটা বড্ড উসখুস করছে। এই ফারার, সত্যি করে বল তো ব্যাপারটা কি? কি হয়েছে হঠাৎ? ফারিয়া আহমেদের প্রশ্নে থম মেরে গেল ফারা। আইড়াই করছে সে, বলবেই কি এখন? অবশ্যই তার উচিত তাসফিনের উপরে সব দোষ চাপিয়ে দেওয়া। ভ্যাঁ করে কেঁদে উঠল ফারা। চমকে উঠলেন আরিফা আহমেদ। কি হলো তোর? কাঁদছিস কেন এভাবে?
আম্মু, তোমার জামাই আমাকে একটুও ভালোবাসে না, বাইরে গেলেই ভুলে যায় আমায়। মেয়ের মুখে সোনার টুকরো জামাইয়ের নামে অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভ হয়ে গেলেন। কি বলছিস এগুলো? হ্যাঁ আম্মু, সত্যি বলছি, তোমার জামাই আস্ত একটা শয়তান গো। আরিফা আহমেদ ফারার কথায় বিশ্বাস করতে পারছে না, কিন্তু অবিশ্বাস করার কারণ তো নেই। ইস, লেফটেন্যান্ট সাহেব কখন আসবেন আপনি? আমি সেই কখন থেকে আপনার অপেক্ষায় আছি। আপনি ছাড়া একটুও ভালো লাগছে না, চলে আসুন না তাড়াতাড়ি প্লিজ। বিছানায় শুয়ে শুয়ে একাকী ভেবে চলেছে ফারা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার। সকালটা যেন ঘুম ভাঙা আকাশের চোখে জমে থাকা শেষ অশ্রুবিন্দুর মতো। মেঘলা আকাশের কোলে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে নরম ছন্দে, জানালার কাছে চুপচাপ শব্দ তোলে। চারপাশে এক ধরনের ধোঁয়াটে আলো, নয় ঝলমলে, নয় অন্ধকার, বরং কুয়াশার মতো একটা নরম পর্দা। গাছের পাতাগুলো জলে ভিজে চকচক করছে। রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির ফোঁটার প্রতিফলিত হচ্ছে সকলের ধূসর আভা। কাকভোরের পাখিরা আজ চুপচাপ, কেবল দূরে কোথাও এক আধটা পাখির ডাক ভেসে আসে, তাও যেন গলায় বৃষ্টির সুর মিশে গেছে। দোতলায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারা। ওই তো বৃষ্টির পানি যে মাঝখান দিয়ে বড় পাইপের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে ভেতর থেকে। বাড়ির উঠানে ভিজে আছে ফেলে রাখা চায়ের কাপ। বারান্দায় জমে থাকা পানিতে ছড়াচ্ছে ছোট ছোট তরঙ্গ। মানুষগুলো আজ একটু ধীর, একটু নিমন্ত্রণ, কারণ এই সকালটাই যেন বলে তাড়াহুড়োর দিন নয় আজ। একটু বসে নিঃশ্বাস নাও। এ এক বৃষ্টিমাখা সকালে যেখানে প্রকৃতি জেগে উঠেছে একটু বেশ স্নিগ্ধ হয়ে, মনটা নিচে নিচে উঠছে ফারার। বরাবরই তার বৃষ্টি ভীষণ পছন্দের। এই মুহূর্তে তাসফিন থাকলে বোধ হয় আরো ভালো লাগতো তার। লোকটা যে কেন এত দেরি করছে আসতে, আইটাই ভাবতেই কর্ণগোচরে প্রবেশ করলো বাইরে থেকে আসা গাড়ির শব্দ। এক মুহূর্তের জন্য ফারার মনে হলো হয়তো তাসফিন এসেছে। চটজলদি ব্যস্ত পায়ে ছুটে যেতে লাগলো নিচে। পারছে না যে উড়ে চলে যেতে। তাসফিন যদি আসে তাহলে চাপটে ধরে পড়বে, লেফটেন্যান্ট সাহেব আপনাকে ভালোবাসি আমি। মনে মনে অবাক বারবার কথাটা আওড়ালো ফারা। দালানের বাইরে এসেই থম মেরে গেল সে। গাড়ি তো এসেছে, তবে তা থেকে নেমে এলো স্নেহা আর আরিয়ান। স্নেহা ফারাকে দেখে মাত্র গিয়ে জড়িয়ে ধরলো। ফারু, মিস ইউ রে। মৃদু হাসলো ফারা। সে ভেবেছিল হয়তো তাসফিন এসেছে। ফারাকে চুপ দেখে কিঞ্চিত অবাক হলো স্নেহা। কি রে, আমাকে দেখে খুশি হসনি তুই? অদর প্রশস্ত করে হাসে ফারা। একই ভঙ্গিতে এবার স্নেহাকে জড়িয়ে ধরে। খুব খুব খুশি হয়েছি। আরিয়ান ভাইয়া কেমন আছেন? আরিয়ান স্বভাব সুলভ হেসে বলল, জামাই জামাই ফিলিংস নিয়ে এসেছি, তাহলে ভাবো কতটা ভালো আছি। সহসা হেসে ফেললো ফারা। আরিয়ান সাইডে নিয়ে গেল ফারাকে। তা ছোট ভাবি, কিসের এত দুঃখ যে যা বাড়ি ছেড়ে চলে আসলেন? নাক বোচা করে বলল ফারা। বাজে কমান্ডার আমাকে ভুলে যায়, ভালো কম কম বাসে। আরিয়ান গা দুলিয়ে হেসে উঠল। বুঝলাম, বন্ধুরে বেশি বেশি ভালোবাসার মেডিসিন দিতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে জাগিয়ে দিয়েছে তাসফিন। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। রুবেনা শেখ আইডাই করছেন তাসফিনকে কিছু বলবে, কিন্তু ছেলের গম্ভীর মুখ দেখে তিনি চুপ করে যান বরাবরের মতো। ব্রেকফাস্ট করতে বসেছে তাসফিন। নূপুর বার কয়েক জিজ্ঞেস করেছে সাইফুলের কথা। তাসফিন তাকে বলেছে সাইফুল তারই জরুরি একটা কাজে গিয়েছে, সে কিছু মাসের জন্য তাকে কাজে পাঠিয়েছে। এতদিন চিন্তিত থাকলেও এখন খুব শান্তি লাগছে তার। নূপুর ফারার কথা জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু তা আর পারল না। ফারার নামটা উচ্চারণ করতেই খাবার টেবিল ছেড়ে উঠে গেল তাসফিন। ঝুমুর হাপিত্তেশ করছে। মেয়েটা থাকলে পুরো বাড়ি মাতিয়ে রাখতো। ইদানিং ঝুমুরেরও খুব একটা ভালো লাগছে না বিষয়টি। আপু, কি করবো বলে তো? ভাইয়া তো যেতেই যাচ্ছে না ছোট ভাবিকে আনতে। ঝুমুরের রসয়ের কণ্ঠস্বর শুনে থম মেরে চেয়ারে বসে গেল নূপুর। উদাস কণ্ঠেই বলল, কি করার, ভাইয়া যদি নিজ থেকে না যায় তাহলে তো কিছু করার নেই। বিছানার এক কোণে চুপচাপ বসে আছে তাসফিন। বড্ড ব্যস্ত সে। কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো সে। ছোট্ট মাহির বিছানায় উঠে এসেছে। ঠাস করে ল্যাপটপটা অফ করে দিয়ে মাহিরকে কোলে টেনে নিল সে। কি হয়েছে মামা, মন খারাপ কেন? মাহির নাক মুখ কুঁচকে বলল, তুমি মামিকে আনতে যাবে না? চোখ দুটো ছোট করে এলো তাসফিনের। কিছুটা ভাবুক কণ্ঠে বলল, কেন নিয়ে আসবো? মাহির আদো আদো কণ্ঠে বলল, মামি আমাকে অনেক আদর করে। আচ্ছা মামা, তুমি হিংসে করো তাই না? কিঞ্চিত অবাক হলো তাসফিন। কপাল ভাঁজ করে শুধায়, হিংসে? মামি আমাকে খুব আদর করে, তাই তুমি হিংসে করো। ফিসলে হাসে তাসফিন। কি বলবে এখন? পারে যে তার বড্ড আদরের, আর তার আদরের ভাগ বসায় এই ছোট্ট আদরের মামাটা তার। তাই বলে কি সে হিংসে করে? দু হাতে মাহিরকে জড়িয়ে ধরলো তাসফিন। সেও আদো আদো কণ্ঠে বলল, মাহির মামা,
এগুলো কে বলেছে তোমাকে? আম্মু বলেছে। দরজার কাছে দাঁড়িয়ে থাকা নুপুর আর ঝুমুর চমকেছে। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো দরজার দিকে তাসফিন। ফাঁকা ঢোক গেল দুজনেই। এই মাহিটা তাদের ধরিয়ে দিল। ইস, ওফ মাইয়া, ব্যথা পাচ্ছি, ছাড়ো। নুপুরের কান টেনে ধরে আছে তাসফিন। রাগে রিরি করতে করতে বলল, এইসব শেখাচ্ছিস মাহিরকে? হ্যাঁ, ওফ ভাইয়া, কি করছো তুমি? মায়ের কানমোলা খেতে খেতেই হেসে কোটি কোটি অবস্থা মাহিরের। প্লিজ ভাইয়া যাও, ফিরিয়ে আনো না ফারাকে। অনুনয় করে বলল ঝুমুর। নুপুরও একইভাবে বলল, হ্যাঁ ভাইয়া, প্লিজ যাও, ফারহাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। সূক্ষ্ম নিঃশ্বাস ফেললো তাসফিন। আমি কি বলছিলাম চলে যেতে? ও তো চলে গেল। প্লিজ প্লিজ যাও না ভাইয়া, প্লিজ। তাসফিনের মনটা আইঢাই করছে ফারার জন্য। সে যে তার বড্ড আদরে। ঠিক আছে, যাব বিকেলের দিকে, দেরি হয়ে থাকতো ওরা। তাসফিন যাবে কথাটা জানতে খুব একটা সময় লাগলো না রুবেনা শেখের। খুশিতে কত কত উনি। ঘটে করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণেই সাড়া দিয়েছেন তিনি। টুপটাপ করে ঝরে পড়ছে পৃথিবীর পৃষ্ঠে। গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে। রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। ইদানিং মেঘগুলো বড্ড দুষ্টু হয়ে উঠেছে, যখন তখন ঝরে পড়ে। দুহাত মেলে দাঁড়ালো ফারা। আজ তার ভিজতে ইচ্ছে করছে। বৃষ্টির পানিতে নিজেকে নিমজ্জিত করতে চায় সে। চোখ দুটো বুজে আছে বড় আবেশে। এই তো দালানের পিছনের জায়গাটা সম্পূর্ণ খালি, টিনের চিলেট কোঠার পাশেই। টুকটুক করে বৃষ্টির প্রতিটি ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তার সর্বাঙ্গে। নিজের অস্তিত্বের মাঝে আরও একটি অস্তিত্বের অনুভব করছে ফারা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে। মেধহীন উদরে ছুঁয়ে যাচ্ছে লোকটি। ক্লিন শেভ করা গাল গুজে রেখেছে গলদেশে। একটুখানি ফিরে দেখার চেষ্টা করলো ফারা, ব্যর্থ সে। ফারাকে চেনে তাকে। অতি জড়ানো কণ্ঠেই বলল, লেফটেন্যান্ট সাহেব। পরপর গলাতে সে টুকরো টুকরো চুমু খেলো তাসফিন। ভিজে একাকার দুজনে। তাসফিন বাঁধন ছেড়ে আজ চেপে ধরলো ফারাকে। ক্ষীণ ব্যথার অনুভব করলো ফারা। ব্যথিত কণ্ঠেই বলে, ছাড়ুন। ক্ষিপ্ত মেজাজে টেনে নিয়ে চিলেকোঠার ঘরটায় আসে তাসফিন। পরপর টেনে তার ওড়না ফেললো জমিনে। আটকে ওঠে ফারা। এই কাকে দেখছে সে? বড় বড় কদম ফেলে এগিয়ে এসে মেয়েলি কোমর ওষ্ঠ যুগল আঁকড়ে ধরে তাসফিন। গভীর অমৃত সুধা টেনে নেয় নিজের মাঝে। ডান হাতে চুলের ভাঁজে গুজে আরও টেনে নেয় ফারাকে নিজের কাছে। বাম হাত ছুঁয়ে আছে ফারার কোমর। স্তম্ভিত ফারা। অনুভূতির জোহারে ভাসছে সে। বক্ষতলে থাকা হৃৎপিণ্ডটা ধুপুক ধুপুক করছে। নিজের চোখ বিশ্বাস করতে পারছে না কিছুই। এক মুহূর্তের জন্য ঠোঁট ছাড়ল তাসফিন। নিশাতুর কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইট মোর ডিপলি। পরক্ষণে আবারও ওষ্ঠজোড়া আঁকড়ে ধরেছে সে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে আদরে আদরে ভরিয়ে দিল তাসফিন। আকস্মাৎ তাকে ছেড়ে চিলেকোঠা থেকে বেরিয়ে এলো তাসফিন। জোরে জোরে নিঃশ্বাস টানছে ফারা। কি হয়েছিল তার সাথে বুঝতে অনেকটাই সময় লেগেছে। থম মেরে দাঁড়িয়ে আছে সে। তাসফিন এসেছে, তাকে ছুঁয়েছে। ফারা চমকায়। লোকটি কি করলো? শুকনো ঢোক গিলল সে। ফারা কলিজা শুকিয়ে আসছে। তৎক্ষণাৎ চিলেকোঠার ঘরটা এলো স্নেহা। হাতে রয়েছে টাওয়াল। ফারু, এই নে, ভাইয়া বলেছে ঠান্ডা লাগবে, তাড়াতাড়ি ঘরে গিয়ে চেঞ্জ করতে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটে উঠেছে পারছে না ঠিক মতো। কাঁচা রাস্তায় বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। খাবার টেবিলে বসে আছে জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ এবং নবীন আহমেদ। সবাই খাচ্ছে আর একে অপরের সাথে গল্প করছে। আশ্চর্যের বিষয় হলো ফারা অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে তাসফিনের দিকে, অথচ লোকটা তাকে দেখছেই না। একবারের জন্যও ফিরে তাকাচ্ছে না। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। নিজ রুমের বিছানায় সোজা হয়ে শুয়ে আছে তাসফিন। কপালের উপরে এক হাত রাখা, দৃষ্টি আর সিলিংয়ের ফ্যানের দিকে। অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর অদরখানে। ফারা বরাবরই তার সুখ, তার মাঝেই সে সুখের সন্ধান পেয়েছে। এত সহজে কি ছাড়া যায়? তবে হ্যাঁ, একটু তো কষ্ট দেওয়াই যায়। কথাটা ভেবে দুষ্ট হাসলো সে। দরজায় টোকা পড়লো। বিরক্ত হয়ে গিয়ে দরজাটা খুলে দিল তাসফিন। হাত বাজ করে দাঁড়িয়ে আছে আরিয়ান। কি চাই তুই এত রাতে? পকেট থেকে একটা প্যাকেট বের করে দিল আরিয়ান। এই নে বন্ধু, বেশি ভালোবাসার মেডিসিন। প্যাকেটটা নিয়ে উল্টে পাল্টে দেখলো তাসফিন। রাগে ফুঁসে উঠলো রীতিমতো। শালা তুই শেষমেশ। ভাবি বলছে তুই তাকে কম ভালোবাসিস, তাই এই মেডিসিন দিলাম। হেসে ফেললো তাসফিন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার মেডিসিন লাগে না। তবে হ্যাঁ, তোর সিস্টেমে অনেক সমস্যা আছে। এই মেডিসিনটা তোর প্রয়োজন। কি ডিরেক্ট ইজ্জতে হাত। রাত গভীর, সড়ক ফাঁকা, শুধু
স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপরে। হালকা ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে নিস্তব্ধতা। রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তা। কি ব্যাপার জানো, চুপ কেন? স্নেহার প্রশ্নে মনটা ভারী হয়ে এলো ফারার। ইস, কি করবে এখন? লেফটেন্যান্ট সাহেব যে তার সাথে কথাই বলছে না। মনটা আইডাই করছে কিভাবে কথা বলা যায়। বান্ধবী রে, তোর দুলাভাই আমার সাথে কথা বলছে না। ফারা উদাস কণ্ঠে বলা কথাগুলো শুনে হেসে কুটি কুটি অবস্থা স্নেহার। বেশ হয়েছে, আরও এসো রাগ দেখিয়ে। রাগে গজগজ করে উঠল ফারা। চুপ কর, শয়তান একটা। তুই শয়তান। তাহলে তুই ডাইনি। ফারা কম নয় ভেবে চিনতে একটা নাম বের করলো সে। তাহলে তুই হাতি। তুই ঘোড়া। একে অপরের সাথে তর্ক করছে ফারা আর স্নেহা। আরিয়ান এসেছে অনেকক্ষণ হলো। ওদের ঝগড়া দেখে থেমে গেল সে। একজন আগুন তো অন্যজন আগুনের ফুলকি। আরে বাস, কখন থেকে ঝগড়া করছো দুজন? আর এই হাতি ঘোড়া কি এসব? তৎক্ষণাৎ থেমে গেল ফারা এবং স্নেহা। দুজনেই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে একে অপরের দিকে। কিছু একটা ভেবে ফিক করে হেসে উঠল দুজনে। আরিয়ান এসে চেয়ার টেনে বসলো। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বলো বিষয়টা কি? কি নিয়ে এত মাতামাতি? স্নেহা ফারাকে উদ্দেশ্য করে বলল, এই ঢঙ্গি ভাইয়াকে রাগিয়ে দিয়েছে। বিস্ফোরিত নয়নে তাকালো আরিয়ান। কি তাসফিন রাগ করেছে? ফারা অপরাধীর কণ্ঠে বলল, আসলে আমি রাগ দেখিয়ে চলে এসেছি, তাই উনি রাগ করেছে। আহাম্মক বনে গেল আরিয়ান। এক মিনিট, তুমি রাগ দেখিয়ে চলে এসেছ? তাহলে তাসফিন কেন রাগ করবে? আর রাগ করলেও আবার এসেছে কেন? হ্যাঁ, উনিও এসেছে, কিন্তু সেটা জানি না। বুঝলাম এবার সবটা। আরিয়ান কেউ সময় ভেবে বলল, তাহলে তুমি গিয়ে বরং রাগ ভাঙাও। অধর প্রশস্ত হয়ে এলো ফারার। চট উঠে দৌড়ে উপরে যেতে লাগলো সে। রান্নাঘরে কাজ করতে ব্যস্ত আরিফা আহমেদ। হেল্প করছেন শায়লা আহমেদ। তিনি রান্না শেষ করেছেন অনেক আগে। আরিফা আহমেদ তাসফিনের জন্য নিজের হাতে হালুয়া বানিয়েছেন, তবে কিছুটা রাগ আছে তার উপরে। ফারার বলা কথাগুলো ফেলতে পারছেন না তিনি, কিন্তু তাসফিনকে দেখে কখনো বোঝা যায় না যে সে এমন কিছু করতে পারে। চামচ নাড়তে নাড়তে ভাবনায় মগ্ন আরিফা আহমেদ। ফারা ভালো থাকুক, তিনি সেটাই তো চান। আম্মু? পরিচিত কণ্ঠস্বর শুনে ঈষৎ চমকালেন আরিফা আহমেদ। পিছন ঘুরে তাকাতেই তাসফিন দাঁড়িয়ে আছে। এখানে আসার পর থেকেই তাসফিন একটা ব্যাপার লক্ষ্য করেছে, আরিফা আহমেদ কথা বলছে না তার সাথে। বিষয়টা মোটেও পছন্দ হলো না ওনার। আম্মু, আপনার কি হয়েছে? আসার পর থেকে একটা কথা বলেননি। হালুয়াটুকু প্লেটে নিয়ে নিলেন আরিফা আহমেদ। ঘুরতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিনকে। বলবেন কি হয়েছে? রাগে ক্ষোভে কড়াভাবে বললেন আরিফা আহমেদ। কি হবে? কি হওয়ার বাকি আছে? আমি তোমার থেকে এসব মোটেও আশা করিনি তাসফিন। তুমি কি না শেষমেশ আমার মেয়েটার সাথে এমন করলে? বড় শক্ত ধাক্কা খেল তাসফিন। সে করলোটা কি? আমি কি করলাম আম্মু? রাগটা থরথর করে বাড়ছে আরিফা আহমেদের। তুমিই জানো তুমি ঠিক কি করেছো। হালুয়ার প্লেটটা তাসফিনের হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলেন তিনি। কেউ সময় থম মেরে দাঁড়িয়ে রইল তাসফিন। হালুয়ার প্লেটের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। যাই হোক, তার শাশুড়ি কিন্তু বিন্দাস একজন মানুষ। কতটা স্নেহ করে তাকে। এই ফুরফুরে মেজাজের মহিলাটাকে তার দুষ্টু বউ কি বুঝিয়েছে আল্লাহ মালুম। বড়সড় এক নির্জন গোডাউনে নিজেকে লুকিয়ে রেখেছে সাইফুল। চারপাশটা নিস্তব্ধ, যেন নিঃশব্দে ওত পেতে আছে মৃত্যুর ছায়া। কনকনে ঠান্ডা বাতাস আর আধো অন্ধকার মিলেমিশে এক অদ্ভুত ঘুমট পরিবেশে তৈরি করেছে। বাতাসে ধুলো আর পুরনো লোহার গন্ধ সব মিলিয়ে যেন শ্বাস নিতে কষ্ট হয়। তার হৃদস্পন্দন যেন নিজের কানেই শুনতে পাচ্ছে সে। বুকের ভেতরটা ধকপক করছে। প্রতিটা নিঃশ্বাসেই আতঙ্ক ঢুকে পড়েছে আরও গভীরে। তাসফিন, সেই ভয়ঙ্কর নামটা এখন আর প্রাণনাশের মতো পেছনে লেগে আছে। সে জানে ধরা পড়লেই শেষ। তাসফিন ক্ষমা করে না। নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া সাইফুল এখন শুধু বাঁচতে চায়। জীবনটা হঠাৎ করে এত দামি মনে হচ্ছে তার কাছে। চোখ বন্ধ করলে ভেসে আসে রক্ত, বন্দুকের আওয়াজ আর তাসফিনের সেই ঠান্ডা নির্মম চাহনি। আতঙ্ক তার শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। আর সে গোডাউনের এক কোনায় নিঃশব্দে কুকুরে আছে, কেবল একটু জীবনের আশায়। কপাল পেয়ে টুপটাপ করে ঘাম ঝরছে সাইফুলের। ঠান্ডা বাতাসেও শরীর ঘেমে একাকার। আতঙ্কের ঘাম, অনিশ্চয়তার ঘাম। এক হাতে কপাল মুছে অন্য হাতে বুক চেপে ধরে সে বসে আছে, যেন হৃদয়টা ছিঁড়ে বেরিয়ে আসার আগেই থামিয়ে দিতে চায়। মস্তিষ্কে হাজারটা চিন্তা একসাথে কিলবিল করছে। কি করা যায়? পালাবে? না,
নাকি এখানেই থাকবে আরও কিছুক্ষণ? দরজার বাইরে যদি কেউ পাহারা দেয়, যদি তাসফিন এখানেই হানা দেয়? ভাবনার ভারে মাথা যেন ভারী হয়ে আসছে তার। সে জানে ভুল একটাই হতে পারে, তার শেষ ভুল। তবুও তার সিদ্ধান্ত নিতে হবে এখনই, এই মুহূর্তে, কারণ সময় আর তাসফিন দুজনেই থেমে থাকে না। সে যে রাফজালকে ধরে ফেলেছে, সেই রাফজাল যাকে ভাড়া করে কৃষ্ণপুরে তাসফিনকে মেরে ফেলতে চেয়েছিল সাইফুল, কিন্তু তার সম্ভব হলো কই? ফারা যে তাকে বাঁচিয়ে ফেলেছে। কি চাই? পুরুষালী কণ্ঠস্বরটা কানের ভেতরে কাঁপন ধরিয়ে দিল। কেমন একটা রুক্ষতা, অভিমানের ঠান্ডা ধার যেন মিশে আছে তাতে। মুহূর্তেই শরীর জমে গেল ফারার, গলা শুকিয়ে এলো, নিঃশ্বাসটা আটকে গেল বুকের কোথাও। ধীরে ধীরে চোখ তুলে তাকালো সে দরজার পাশে দাঁড়িয়ে থাকা তাসফিনের দিকে। চোখে আগুন নেই, তবুও জ্বলছে। মুখে রাগ নেই, তবুও ঠান্ডা দৃষ্টিতে যেন চিৎকার শুনিয়ে লুকিয়ে আছে। তাসফিন তার রুমে এসেছে ঠিকই, কিন্তু তাতে কি? ওর চোখে চেহারায় এক চিলতে নরম ভাবও নেই। ফারা চুপ, বলার মতো কিছুই খুঁজে পায় না সে। একসময় যে মানুষটা একটু দূরে থাকলেই ব্যাকুল হয়ে পড়তো, আজ সেই মানুষটাই এক ছাদের নিচে থেকেও দূরে কেউ হয়ে গেছে। তাসফিন আলাদা ঘরেই থাকছে, নিজের স্ত্রী, নিজের সংসার, তবুও সে যেন এই বাড়িতে একজন আগন্তুক, শুধু প্রয়োজন পড়লেই উপস্থিত হয়। অভিমান, রাগ, ব্যথা সব মিলিয়ে একটা ভারী অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে ফেলেছে সে ফারার আশেপাশে। ফারা জানে এই দেয়াল ভাঙা সহজ হবে না, তবুও তার চোখে এখনো একটা আশা, খুব নিঃশব্দ, খুব ছোট্ট একটা আশার আলো। ও আসলে আমি এমনই। বড় বড় পা ফেলে ভেতরে চলে এলো তাসফিন। সেই পা অনুযায়ী পিছাতে লাগলো ফারা। পিছাতে পিছাতে একসময় দেয়ালে পিঠ ঠেকে গেছে তার। আমতা আমতা করেই বলল, কি? হ্যাঁ, সরি, আমি শুধু দেখতে এসেছিলাম। ভ্রু কুচকে নিল তাসফিন। আমি কি কোনো শোপিস? আমাকে দেখার কি আছে? আসলে আমি। বলো, কে কি দেখবে, কিভাবে দেখবে? এক্ষুনি দেখাবো। লজ্জায় আড়ষ্ট হয় ফারা। ছি, লোকটা কি সব বলে? আমি ওভাবে কিছু বলিনি। বের হও। বলছি ঘর থেকে বেরিয়ে যেতে। লজ্জায় অপমানে কেঁপে উঠল রমণী। আঁখি বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। যাও যাও, নিজের মতো করে থাকো, তোমাকে আমি ভুলে গেছি। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো ফারা। অসভ্য লেফটেন্যান্ট সাহেব। আমি কখনো আসবো না আপনার কাছে, দেখে নেবেন আপনি। ঠাস করে দরজাটা বন্ধ করে দিল তাসফিন। বুকের ভেতরে হো হো করে উঠল ফারার। এত নিষ্ঠুর হতেই হবে? কেন এমন করে? লোকটা সবসময় তাকে কষ্ট দেয়। দরজা লাগিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছে তাসফিন। মেজাজটা তার চলে যেতে বলছে বলেই কি যেতে হবে? একটু জোর দেখিয়ে তো থাকতেই পারতো। সে ফিরেছে আজ 2 দিন হলো, অথচ একটি দিন ঠিকমতো বুকে নিয়ে ঘুমাতে পারেনি। নিষ্ঠুর রমণী সে। ভালোবাসা কি বোঝেও না? বাচ্চা বউ রাখা বড্ড কঠিন। ঠিকমতো ভালোবাসাটুকুও দিতে চায় না। হাজারটা না ভেবে কখন যে তাসফিন ঘুমের সাগরে ডুবে গেছে তার খেয়ালই নেই। রাত ধীরে ধীরে ঢুকে পড়েছে নিজের গভীরতায়। নীরবতার চাদরে ঢাকা পৃথিবী যেন থেমে আছে। আকাশের বুকে এক টুকরো রূপালী থালা চারটি ঠিক যেন বিষণ্ণ প্রেমিকার মতো নিঃশব্দেই আলো ঢলছে নিচ্ছে। তার শুভ্রতা ছুঁয়ে যাচ্ছে ছাদ, জানালার কাঁচ আর গাছপালার পাতায় পাতায়। এক অপার্থিব শীতলতা ছড়িয়ে পড়েছে চারপাশে। আহমেদ বাড়ির প্রতিটি কোণা এখন নিস্তব্ধ। সব ঘর অন্ধকারে ডুবে শুধু দূর থেকে ভেসে আসা কোনো পাখির ডাক বোঝা যায়। সময় এখন মধ্যরাতের মাঝামাঝি বা কাছাকাছি। বাড়ির লোকজন ঘুমের বিভোর, ঘুমে অচেতন ফারা। তবে তড়াক করেই তার মস্তিষ্ক জেগে উঠেছে। ঘুমের ঘরেই কেউ যেন তাকে আলগোছে কোলে তুলে নিয়েছে। তা অনুভব করতে পারছে সে। চোখ দুটো মেলে রাখতে পারছে না কোনো মতে। ঝাপসা দৃষ্টি, মুখটা পরিষ্কার হচ্ছে না আগন্তুকের। কে? ছাড়ুন আমায়। আগন্তুক কি শুনলো? শুনেনি। নিয়ে চলল ফারাকে। ফারা কখন যে আবারও অচেতন হয়ে গেছে তার খবরই নেই। সকাল সকাল ঘুম থেকে উঠতে গিয়ে আটকে গেল ফারা। আচ্ছা আলো এসে মুখে উপচে পড়ছে তার। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল সে। জানার কাছে পর্দাটা অল্প সরে যাওয়াতে আলো এসে পড়েছে মুখে। ধীরে ধীরে চোখ দুটো খুলে দেখার চেষ্টা করলো ফারা। সে যে কারোর বুকে লেপ্টে আছে তা বুঝতে আর বাকি নেই তার। লজ্জায় আড়ষ্ট হলো সে। ওড়নাটা অবহেলায় পড়ে আছে ফ্লোরে। নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার। বিবস্ত্র যুবককে দেখে হৃৎপিণ্ড প্রবল বেগে ধুকপুক করছে তার। ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে সে এখানে এলো কি করে। কাল রাতের ঝাপসা দৃশ্য মনে পড়তেই চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার। তবে কি তাসফিনটাকে নিয়ে এসেছে? এই লেফটেন্যান্ট সাহেব, ছাড়ুন আমায়, সরুন বলছি। তাসফিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, নরনা সুখ, একটু ঘুমাই। বুকের ভিতরে ধক করে উঠল ফারার। ঘুম জড়ানো কণ্ঠস্বর বুঝি এতই সুন্দর। লজ্জায় মুচকি হাসলো ফারা। তবে তা তাসফিনের অগোচরে।
সরে ঘুমান, আমায় ছাড়ুন, সরুন নির্লজ্জ কমান্ডার। নির্লজ্জ শুনে পিটপিট করে চোখ খুলে তাকালো তাসফিন। বোঝার চেষ্টা করছে কি বলল তাকে। তাসফিনের প্রশস্ত চাহনিতে ঘাবড়ে গেল ফারা। শুকনো ঢোকিলে বলল, সরুন, শুনতে পাচ্ছেন না? কাঁথা সরিয়ে উঠে বসলো তাসফিন। এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে আরো খানিকটা এলোমেলো করে ঘুম কাটানোর চেষ্টা করছে সে। ফারা ওড়না খুঁজে চলেছে। ফ্লোরে পড়ে থাকা ওড়না দেখে পিছন থেকে নামতে নিলেই হ্যাচকা টানে নিজের বুকে এনে ফেললো তাসফিন। হকচকিয়ে গেল ফারা। চোখ দুটো বড় বড় হয়ে আসে তার। কি করছেন? করিনি, তবে করব। আদর। কণ্ঠনারী রুদ্ধ হয়ে আসছে ফারার। এত নিকটে সে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। কিন্তু অভিমানী মন অভিমানগুলো ভুলেনি। কাল রাতে তাসফিন কেমন করে তাড়িয়ে দিয়েছে তাকে। মনের দুঃখে ব্যথিত কণ্ঠে বলে ওঠে সে, আমাকে ধরবেন না আপনি। আমাকে কেন নিয়ে এসেছেন এই ঘরে? কাল রাতে না বের করে দিয়েছিলেন, মনে নেই? এখন কেন নিয়ে এসেছেন করে করে? পিছলে হাসলো তাসফিন। ভ্রু কুঞ্চিত করে শুধায়, তার মানে তুমি দেখেছিলে আমি তোমাকে কোলে করে নিয়ে এসেছি? বেকুব বনে গেল ফারা। চোরা চোখে তাকায় তাসফিনের দিকে। সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিন। গলা কাকারি দিয়ে বলল, ঝাপসা ঝাপসা দেখেছিলাম। তাহলে বাধা দিলে না কেন? পাল্টে শব্দে ফের বেকায়দায় পড়ে গেল ফারা। উফ, এই লোকটা এত জিজ্ঞাসাবাদ করছে কেন? তুমি আমার কোলে উঠতে চাও, এটা আগে বললেই তো হতো। চান? চোখ টিপে তাসফিন বড় সড়ো ঢোক গিলল ফারা। উঠতে যেয়ে ছটফট করে, ছাড়ুন আমায়, ফাজিল লোক একটা। না ছাড়লে? ভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন। রাগে ফুঁসছে ফারা। না ছাড়লে আমি কিন্তু। চুমো খাও। কি বললাম কড়া করে একটা চুমো খাও। গুড মর্নিং কিস বলে যাকে। তাসফিনের হঠাৎ পরিবর্তনে থমকে গেল ফারা। এই লোকটা তাকে কি সব বলছে এসব? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তাসফিনের দিকে। নিম্নষ্ট কামড়ে হাসল সে। ফিসফিসিয়ে জড়ানো কণ্ঠে বলে, কোলে বসে লিপ কিস করলে দারুণ কিছু ফিলিংস আসে ম্যাডাম। অনেক কিছু করতে মজা। সবটুকু নিঃশ্বাস কণ্ঠনালীতে আটকে এসেছে ফারার। এই কাকে দেখছে সে? এটা আসলেই তাসফিন তো? কি বলছেন এইসব? বুঝুনি? আচ্ছা ওয়েট, আমি বোঝাচ্ছি। আকস্মাৎ ফারাকে টেনে কোলে বসিয়ে দিল তাসফিন। আটকে ওঠে ফারা। দুদিকে দু পা ছড়িয়ে আছে সে। মণিকোঠা হতে এই বুঝি মণি দুটো বেরিয়ে আসবে তার। এক হাতে কোমর, অন্য হাতে গাল টেনে ওষ্ঠপুরের পুটে মিশিয়ে নিল তাসফিন। আসলে সে চুষে নিচ্ছে প্রেম সুধা। শ্বাস নিতে না পারায় ফারার মনে হচ্ছে এই বুঝি সে মরেই যাবে। মিনিটের মধ্যেই ছেড়ে দিল তাসফিন। বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, নাও ইয়োর টার্ন। ফারার বুকের ভেতরটা যেন এক তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল। হঠাৎই পাওয়া স্পর্শে চুম্বনের আগুনে সেই সম্পূর্ণভাবে স্তম্ভিত। তাসফিনের চোখে সেই চেনা উন্মাদনা, যা মানুষকে ভয় পাইয়ে দেয় আবার টানে এক অদ্ভুত পৈশাচিক আকর্ষণে। সে যেন কোনো প্রশ্রয় চায় না, অনুমোদিত নয়। তাসফিনের আঙ্গুল এক অদ্ভুত মায়া ওর গলার রেখা বেয়ে নেমেছে। রোমকূপে হালকা কাঁপুনি তুলেছে। ধীরে ধীরে পোশাকের সীমা পেরাতে চাইছে। ঠিক যেন তার অধিকার আছে এতটা ঘনিষ্ঠতায়। তুমি তো এখনো বলছো না ম্যাডাম। ফিসফিস করে বলে তাসফিন। চোখের কোণায়, ঠোঁটের কোণায় দুষ্টু মুচকি হাসি। তোমার শরীরটা আমার ভাষায় বুঝে ফেলেছে, শুধু মনটাই পিছিয়ে আছে সুখ। ফারার চোখ বিস্ফোরিত। সে বুঝতে পারছে না পালাবে না ঠেকাবে না আত্মসমর্পণ করবে। শরীর এই রকম, মন আর এক রকম। তার ঠোঁট ফাঁকা বাতাস খুঁজে ফিরছে। গলা শুকিয়ে কাঠ, কিন্তু শব্দ নেই। তাসফিন এবার কানের কাছে ঠোঁটে কাঁপা কাঁপা কণ্ঠেই বলে, একটু এগুলো দেখা যাবে। ভালোবাসা কতটা বেপরোয়া হতে পারে। ফারা যেন নিজেকেই চিনতে পারছে না। বুকের ভিতরে তীব্র কাঁপুনি। শরীর তার কথা শোনে না, শুধু মন ছটফট করছে পালাতে। হঠাৎই সে দু হাত দিয়ে তাসফিনকে ঠেলতে চায়, কিন্তু তাসফিন তাম্বার তো নয়। এক টানে তার কামিজের পেছনের চেন খুলে ফেলে তাসফিন। ওটা ছিল কেবল একখণ্ড বাঁধন, যা তার চোখে এখন অপ্রয়োজনীয়। কানে কানে বলে তাসফিন, নিঃশ্বাসে আগুন মিশে, তোমার এই ভদ্রতা খুব সাজে না ফারা। আমার জন্য একটু খারাপ হও না সুখ। চোখ দুটো খিচিয়ে বুঝে নিল ফারা। ফের শুনতে পেল তাসফিনের নেশা ভরা কণ্ঠস্বর। Do you know what draws me to the Do you know what draws me to you the most? Your lips, your innocence. It makes me want to crush you into myself, make you cry deeply, desperately.
চোখে যেন এক আগুনের লেশ জ্বলে উঠেছে ফারার। লজ্জায় অভিমানে সে হঠাৎই ঘুরে দাঁড়ায়, কিন্তু ঠিক তখনই পিঠ গিয়ে ঠেকে তাসফিনের প্রশস্ত উষ্ণবুকে। যেন দেয়ালের মতো শক্ত আর অদৃশ্য কারাগারের মতো বাঁধা। তাসফিনের 2 হাত এবার কাঁধে পড়ে, কোমর নয়, প্রবল। সে আরেকবার মুখ নামিয়ে বলে, Now I want to see how long your resistance lasts, sweetheart. ফারার মুখ লাল, চোখ ছলছল করছে, কিন্তু ঠোঁট থরথর করে উঠে কেবল ফিসফিসিয়ে বলে, আপনি অসহ্য। তাসফিন হাসে, সেই পরিশালী বুনো হাসি। Exactly. I'm really bad for you. ফারাকে ছেড়ে দিল তাসফিন। অবাক নেত্রে ফিরে তাকালো ফারা। চোখ টিপে বাঁকা হাসে লোকটা। বুকের ভেতরে ধকপক ধকপক করছে ফারার। অপেক্ষা করল না, ছুটে পালিয়ে গেল রুম থেকে। সহসা হেসে ফেল তাসফিন, পিড়পিড় করে বলল, এইটুকু দিয়ে অবস্থা জান? ইস, কি করব তোমার? ফুরফুরে সকাল, হালকা শীতল বাতাস, আকাশে মেঘের মুদ্রা, আর চারপাশে মুগ্ধকর নিস্তব্ধতা। স্নেহা আর আরিয়ান একসাথেই হাঁটতে বেরিয়েছে। স্নেহা নিজের রীতিতেই হাসছে আরিয়ানের পাশে, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা কাজ করছে। আরিয়ান সাধারণ খুবই সতর্ক, তবে আজ সে একেবারেই আলাদা। স্নেহাকে তার পাশে পেয়ে একটু স্বস্তি পাচ্ছে। কপালের উপরে মৃদু ঘাম, কিন্তু সে খুশি। সে শুধু স্নেহাকে জানাতে চাচ্ছে যে তাকে আরও কাছে অনুভব করতে চায়। কৃষ্ণপুরের রাস্তা, যার প্রান্তরে আধুনিক শহরের জাঁকজমক শেষ হয়ে যায়, সেখানে প্রাকৃতিক স্নিগ্ধতায় হারিয়ে যেতে ইচ্ছে করে তার। তুমি তো এখানে আগে আসোনি, তাই না? স্নেহা জানতে চায়, একটু হাসি চাপা দিয়ে। আরিয়ান স্নেহার দিকে তাকিয়ে বলে, না, আসলে না। তোমার এলাকার সৌন্দর্য দেখতে পেয়ে অবাক হয়েছি। মনে হচ্ছে সময়টা এখানকার নদীর মতো ধীরে চলে। স্নেহা বুঝতে পারে আজকে সে আরিয়ানকে একটু বেশি কাছ থেকে অনুভব করছে, তবে অস্বাভাবিক কিছু নয়। সে যে তার স্বামী, তাদের সুন্দর একটা সম্পর্কের মিষ্টি ইঙ্গিত। আরিয়ান হাঁটতে হাঁটতে স্নেহার দিকে এক ধরনের আগ্রহপূর্বক দৃষ্টি দিয়ে বলে, তোমার এলাকা সত্যি শান্ত। এখানে এমন কিছু আছে যা অনেক জায়গায় নেই। তোমরা এখানকার পত্রিকার মধ্যে নিষ্ঠুপ রয়ে যাও, তাই না? স্নেহা আইডাই করে আকস্মাৎ আরিয়ানের হাত চেপে ধরে। কিঞ্চিত অবাক হলো আরিয়ান, ফিরে তাকালো তড়িতেই। লজ্জায় নত হয়ে আসে মস্তক। ওই, আমি হাত ধরে হাঁটতে চাই। নৈশব্দে হাসলো আরিয়ান, 2 দিকে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ডান দিকে ফিরে লম্বা নিঃশ্বাস ফেলে সে। মন চাইছে আদুরে মেয়েকে জড়িয়ে ধরতে, কিন্তু এখন কিছুই সম্ভব নয়। তার উচিত স্নেহাকে আগলে রাখা, যত্ন নেওয়া, ফিল করানো তাকে আরিয়ান কতটা ভালোবাসে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছে। আরিয়ান চায় না সে আরও কষ্ট পাক। একটু সময় দিলে হয়তো আরিয়ানের সাথে মিশে যেতে পারবে সে। আকাশটা আজ নির্বিঘ্ন, নির্মল, স্বচ্ছ। এক ফোঁটা মেঘও নেই দিগন্তজোড়া নীল ক্যানভাসে। সূর্যের কোমল কিরণ ছুঁয়ে যাচ্ছে প্রতিটি গাছের পাতা, প্রতিটি ঘরের ছাদ, প্রতিটি হৃদয়। চলমলে সেই রোদ যেন রূপকথার আলোর নরম, উজ্জ্বল, আর ছুঁয়ে দিলে গায়ে সোনামাখা এক অনুভব জাগায়। হাওয়াটা হালকা, তাতে নেই কোনো ক্লান্তির ছোঁয়া। এই রোদের স্নিগ্ধতা মনে করিয়ে দেয় নতুন শুরুর কথা, যেন প্রকৃতি নিজেই আজ পড়েছে রোদ ঝলমলে শাড়ি, আর পরিয়ে দিচ্ছে আলোর ভেজা সৌন্দর্য। সে কখন থেকে নখ কামড়াচ্ছে ফারা, বুঝতে পারছে না। হিসাব মিলছে না তার। কি করে হতে পারে, কেন হবে, কিভাবে হবে? দালানের বাইরে বড় বারান্দায় বসে আছে সে, ভেবেই চলেছে এক মনে। ভিতর থেকে বেরিয়ে এলো স্নেহা, সঙ্গে আছে ঝুমুর। হঠাৎ ফারাকে এক নাগাড়ে নখ খেতে দেখে দুজনেই হাঁ হয়ে গেল রীতিমতো। আরে আরে, কি করছিস এটা? হ্যাঁ রে, ঘরে তো ভাত আছে, ওটাই খেতি। ততমতো খেয়ে গেল ফারা। হো হো করে হেসে উঠল ঝুমুর। দপাস করে বসে পড়লো ফারার পাশে। কি গো ছোট ভাবি, ভাত রেখে নখ খাচ্ছ কেন? ফারা হকচকিয়ে গেল, ভীষণ চিন্তিত ভঙ্গিতে বলল, না না, তোমরা বুঝতে পারছো না ব্যাপারটা। উফ, একটা মানুষ এভাবে চেঞ্জ হতে পারে নাকি? কিঞ্চিত অবাক হলো স্নেহা আর ঝুমুর। স্নেহা জিজ্ঞাসু কণ্ঠে শুধায়, কে পাল্টে গেছে? আরে লেফট। বাকি কথাটা আর বললো না ফারা। ছি, কি লজ্জার ব্যাপার। কিভাবে বলবে শয়তান লম্পট লেফটেন্যান্ট সাহেবের কথাগুলো? তার পরিবর্তন, শরমে মরণ হবে তার। কি হলো ছোট ভাবি, বলো। ফারা একগাল হেসে বলল, কিছু না, নখ বড় হয়েছে, খেতেও মজা। ছোটবেলায় শুনেছি নখে নাকি দুধ থাকে, তাই। ফারার কথায় আহমক বনে গেল দুজনেই। উল্টো পাল্টা কথা বলে গুটি গুটি পায়ে কেটে পড়লো ফারা। দুপুর গড়িয়ে আসছে। সূর্যের তেজ এখন ক্রমেই
অগ্নিমূর্তির মতো রূপ নিচ্ছে। আকাশে আগুন লেলিহাল জ্বলন্ত শিখার মতো রোদ ঝরছে প্রতিটি ধূলিকণায়। পথঘাট ফাঁকা, গাছের পাতারাও নিঃশব্দ হয়ে গেছে, রোদ্দুরের তীব্র আছে। বাতাস যেন থেমেই আছে। চারপাশে এক অনির্বাচনীয় উত্তাপ ছড়িয়ে পড়েছে, যাকে ভাষায় বাধা প্রায়ই অসম্ভব। রোদের ধার যেন খঞ্জরের মতো কাটছে ত্বক, দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে সেই তাপমাত্রায়। দুপুরের এই নির্মম রোদে প্রকৃতি যেন ধুকছে ক্লান্ত, পিপাসার্ত। দালানের পিছন দিক দিয়ে গিয়ে হাত দিয়ে ঘুরলেই বড়সড় একটা পুকুর রয়েছে আহমেদ বাড়ির পরিবারের। ছিপ ফেলে পরে পাড়ে বসে আছে আরিফা আহমেদ। মাছ ধরার অনেক শখ ওনার। আগে সাজ্জাদুল আহমেদের পা ভালো থাকাকালীন একত্রে মাছ ধরতে আসতেন। রোদ বেশি ফলস্বরূপ ঘেমে একাকার অবস্থা আরিফা আহমেদের। আজকে বোধহয় আর মাছ ধরা হবে না ওনার। আকস্মাৎ অনুভব করলেন ছায়া নেমে এসেছে মাথার উপরে। একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ। পেছনে ঘাড় ফিরিয়ে চিরপরিচিত মুখখানা দেখে ছোট্ট করে হাসলেন তিনি। চাপা হাসি, তাসফিনের সুচালু দৃষ্টিতে তা এড়ানো না। কি ব্যাপার আম্মু, একা একা রোদে বসে আছেন যে? কথাটা জিজ্ঞেস করতে করতেই নিজেও পাশে বসে পড়ল তাসফিন। পুকুরে ছিপ ফেলা দেখে পাখিটা বুঝে গেল সে। নৈশব্দে হেসে বলল, পাক্কা নাইস ওয়াল একটা শাশুড়ি পেয়েছে, সব কিছু খাপে খাপ মিলে যায়। ভ্রু কুঞ্চিত করে তাকালো আরিফা আহমেদ। তাই নাকি? একদম। পুকুরের পানিতে পা ডুবিয়ে বসেছে তাসফিন, সঙ্গে ছাতা ধরে আছে দুজনের মাথার উপরে। আরিফা আহমেদ নিশ্চুপ। মায়ের নরম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিন। শিথিল কণ্ঠে বলল, আচ্ছা আম্মু বলুন তো, রাগের কারণটা কি? না বললে বুঝবে কি করে? আরিফা আহমেদ কটাক্ষ করে বলে উঠলেন, কি করব রাগ না করে? তুমি বাইরে গেলে আমার মেয়েটাকে ভুলে যাও, সব ভুলে থাকো, তাহলে কি করব? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে অবহেলা করো কিভাবে তাসফিন? চোয়াল প্রায় ঝুলে এসেছে তাসফিনের। কি বলছে আরিফা আহমেদ এসব? কি বলছো আম্মু এসব? তোমাকে এগুলো কে বলেছে? কেন, কিছু কি ভুল বললাম? নিম্নষ্ট কামড়ে কিছুটা ভাবুক হলো তাসফিন। আকস্মাৎ কিছু একটা মনে হতেই শুধায়, এটা কি ফারা বলেছে? তো আর কে বলবে শুনি? ফারাই তো বললো তুমি ওর সাথে এমন এমন করো। থম মেরে গেল তাসফিন। দুষ্টু বউ একটা, কি সুন্দর শাশুড়ির কাছে খারাপ বানিয়ে দিল তাকে। ইস, একবার যদি বউটাকে একা পায় তাহলে আচ্ছা করে মজা বোঝাবে। উফ আম্মু, তুমিও না তোমার মেয়ের কথা মেনে নিলে? তো কি করব? তুমি আমার মেয়েটাকে কষ্ট দিবে আর আমি তা বরদাস্ত করব ভেবেছ? সহসা হেসে ফেলল তাসফিন। ছাতা বা হাতে ধরে ডান হাতে আরিফা আহমেদের হাত টেনে নিজের মাথায় রেখে বলল, আপনার কি মনে হয় আমি কখনো আপনার মেয়েকে কখনো কষ্ট দেব? ওটা আমার দ্বারা হবে না আম্মু। অপলক দৃষ্টিতেই তাকিয়ে রইলেন আরিফা আহমেদ। কিয়ৎ সময় পর ছোট্ট করে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল তাসফিন। ফের অবাক হলো আরিফা আহমেদ, তাকিয়ে আছেন নির্বিশেষ। আপনার ফাসিল মেয়েটার জন্য 2 দিন ধরে ডেকেছিলেন আম্মু? মুচকি হাসেন আরিফা আহমেদ। ছেলেটা বড্ড আদরে। তার মেয়েটা যে কি করে না, সবসময় বাদরামি। অশ্রুসিক্ত নয়নে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন উপর। চারপাশে কোলাহল, যেন তার কাছে অনেক দূরের কোনো শব্দ, অস্পষ্ট, অসংলগ্ন। বুকের ভিতরে এক অদ্ভুত ধ্বংসের শব্দ প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে। নিঃশব্দে ফেটে যাচ্ছে হৃদয়ের অদেখা কণা। জীবনের সবচেয়ে বড় ভুলটা সে আজ বুঝে ফেলেছে। সাইফুলকে বিয়ে করা ঠিক কেবল ভুল নয়, সেটা ছিল এক অপূর্ণতার প্রতারণা। সাইফুল যে কিনা একদিন প্রেমের মায়া জালে বেঁধে তার স্বপ্নগুলোকে রাঙিয়ে দিয়েছিল, সে এখন এক নিষ্পৃহ, দায়িত্ব জ্ঞানহীন মানুষ। স্বামী নয়, যেন একজন দূরবর্তী অতিথি, যার কাছে স্ত্রীর চোখের জল, সন্তানের কান্না সবই অর্থহীন। বউ বাচ্চার খবর না রাখা মানুষটা যেন নিজের জীবন নিয়েই ব্যস্ত। সেখানে নূপুরের কোনো ঠাঁই নেই। নূপুর আজ বোঝে, সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, সমঝোতা, দায়িত্ববোধ আর শ্রদ্ধার এক সূক্ষ্ম জাল বোনা থাকে তাতে। সেই জাল আজ ছিঁড়ে গেছে, আর তার ভেতরে বন্দী হয়ে আছে এক অসহায় নারী, যার নাম নূপুর। ঠিক আছিস? তাসফিনের কণ্ঠস্বর শুনে চমকে উঠল নূপুর। দ্রুত চোখ মুছে তাকালো। বোনটা যে কষ্টে আছে তা বুঝতে বাকি নেই ওনার। কাঁদছিস কেন? কই? শোন নূপুর, জীবনে যা কিছু হয় তা যে সবসময় সঠিক সেটা কিন্তু নয়। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, পরে তা আবার বুঝতেও পারি। তাই বলে যে ভুলটাকে আঁকড়ে ধরে বসে থাকবো, তা তো হতে পারে না। নূপুর বুঝতে পারে না তাসফিনের কথার সারমর্ম। কি বোঝাতে চাইছে সে?
বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছে পৃথা, অপেক্ষা করে চলেছে বাস আসার। আজকে অনেকটাই লেট হয়ে গেছে তার। এই রোদ্দুরে হেঁটে যেতে ভীষণ কষ্ট হবে। হঠাৎ করে একটা বাইক এসে থামলো তার সামনে। নিহালকে বাইক সহ দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল পৃথা। যেমন চমকেছে তেমন খুশিও হয়েছে। আপনি এসেছেন? পৃথা প্রচন্ড উত্তেজনায় অদ্ভুত প্রশ্ন করে বসে। নিহাল ছোট্ট করে দম নিয়ে বলল, এই রোদে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমি কলেজ থেকে ফিরছিলাম, বাসের অপেক্ষা করছি। নিহাল কিছু বলল না। পৃথার ভীষণ ইচ্ছে করলো বলতে, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন বাইকে? কিন্তু ভয়ের কারণে বলতে পারলো না। নিহাল আগ বাড়িয়ে বলল, চলে এসো, আমি পৌঁছে দিচ্ছি। গদগদ হয়ে ওঠে পৃথা। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, তুমি জানো আমি কিন্তু। আপনি নুপুর আপুকে ভালোবাসেন, আমি জানি। নিহাল প্রতি উত্তরে কিছু বলল না, আর পৃথা একরাশ আড়ষ্ট নিয়ে বাইকে উঠে বসলো। এটুকুই তার স্বস্তি। অন্তত কিছুক্ষণের জন্য হলেও নিহালের কাছাকাছি থাকতে পারছে সে। নিহাল জানে পৃথা মেয়েটা বড্ড বেশি ভালো, কিন্তু ভালোবাসা তো আর বারবার হয় না, একবারই হয়, আর সেটা হয়েছে নূপুরের ক্ষেত্রে। রাত নেমে এসেছে ধীরে ধীরে, যেন এক ক্লান্ত পথিক দিনের বোঝা নামিয়ে এসেছে অন্ধকারের কোল ঘেঁষে। সকালটা ছিল রোদের উজ্জ্বলতায় ভরা। রাজধানীর ব্যস্ত সড়ক, কোলাহল আর উত্তপ্ত বাতাসে ছড়িয়েছিল একরকম জাগরণ। কিন্তু সন্ধ্যার পর থেকে আকাশের মেজাজ পাল্টেছে। দিগন্ত জোড়া হয়ে গেছে ঘন মেঘে, আর বাতাসে ভেসে ভেসেছে ঝড়ের পূর্বাভাস। এখন চারপাশে এক অস্বস্তিকর অস্থিরতা। হঠাৎই শুরু হয়েছে ঝড়। পাগলের মতো ছুটে চলেছে হাওয়া, যেন কেউ অভিমান করে দিগন্তে উল্টে দিতে চাইছে। জানালার কপাটগুলো কাঁপছে রীতিমতো, একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে অবিরত। সেই শব্দ যেন নীরবতার বুক চিরে আসা কোনো গোপন কান্না। ঘরের ভিতরে নিঃশব্দটা এতটাই ঘন যে মনে হয় নিঃশ্বাস ফেললেই সে ভেঙে যাবে। পিনপতন নীরবতার মাঝেই কেবল জানালার একে অপরের সংঘর্ষের শব্দ। পা টিপে টিপে নিঃশব্দে রুমে ঢুকলো ফারা, যেন বাতাসকেও সে জানাতে চায় না তার আগমন বার্তা। রাত গভীর হয়ে এসেছে, চারিদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক নীরবতা। জানালার ফাঁক গলে আসা ম্লান আলোর ঘরটা আধো অন্ধকারে ডুবে আছে। তারই মাঝে অনিশ্চিত ছায়ার মতো বিছানাটা চোখে পড়ে। তাসফিন ঘুমিয়েছে কিনা এই প্রশ্নে তার ভিতরে এক অদ্ভুত উৎকণ্ঠা। দূর থেকে বিছানার অবয়ব অস্পষ্ট। নিশার হয়ে পড়ে আছে সেই মানব। তার ধীরে ধীরে এগিয়ে যায় ফারার পায়ের শব্দে, যেন কাচের ওপরে পা ফেলা। এতটাই সতর্ক, এতটাই নরম, তার বুকের ভেতরটা ধুকধুক করছে। তাসফিনকে ঘুমন্ত ভেবে নিঃশব্দ পা ফেলে এগিয়ে কাছে গিয়েছে ফারা। কিন্তু বিছানায় পৌঁছে থমকে দাঁড়ালো সে। অন্ধকারে হাত দিয়ে স্পর্শ করতেই বুঝে গেল সেখানে আছে শুধু একটু কোলপালিশ। নরম তাসফিন নেই। চমকে উঠল সে। বুকের ভেতরটা হঠাৎ করেই ধক করে উঠল। নিঃশ্বাস যেন থমকে গেল এক মুহূর্তে। তাহলে লেফটেন্যান্ট সাহেব কোথায়? এই প্রশ্নটা মাথার ভিতরে ঝড়ের মতো ঘুরতে না ঘুরতেই হঠাৎ পেছন থেকে এক জোড়া বাহু চেপে ধরল তার কোমর। আটকে উঠে চোখ খিচিয়ে বুঝে ফেলল ফারা। শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎই। অন্ধকার যেন আরো ঘন হয়ে এলো মুহূর্তে। বুকের গভীর হতে বেরিয়ে এলো এক চাপা ফিসফিসানি, নিজেকেই মনে করিয়ে দেওয়ার মতো করে। ফেসে গেলি রে ফাড়া। অস্থির কণ্ঠে মিশে রইল চমক। এবার তার কি হবে? আকাশের বুক চিরে নেমে আসে এক নির্মম বজ্রপাত, আর তারপরেই শুরু হয় বৃষ্টির করুণ আবাহন। 1 ফোঁটা 2 ফোঁটা, তারপর এক মুহূর্তের মেঘ যেন ছিঁড়ে পড়ে ঝরে পড়ল শত শত জলের তীর। বৃষ্টির শব্দে নিস্তব্ধ রাস্তাটা কেঁপে উঠতে থাকে। প্রতিটি বজ্র গর্জনে যেন প্রকৃতির রাগ আর হাহাকার মিলেমিশে একাকার। চারদিক অন্ধকারে মোড়া, কেবল মাঝখানে বিদ্যুতের ঝলকে উদ্ভাসিত হয় পৃথিবীর ভীত চেহারা। জানলার কাছে চুপচাপ শব্দ তুলে ঝরে পড়ছে জল। রুম জুড়ে পিনপতন নীরবতা। একটা নিঃশ্বাসও যেন শব্দ করে উঠলে চারদিকটা কেঁপে উঠবে। ঘরের বাতাস থমকে আছে, তেমনই থমকে আছে ফারা। কোমরের উপরে চাপটা ক্রমেই গা জ্বালিয়ে দিচ্ছে। ঘামে ভেজা কপালে লজ্জা আর আতঙ্কের মিশেল। গলার কাছে যেন কিছু আটকে গেছে, কথা বেরোচ্ছে না ঠিকঠাক। তবু সমস্ত সাহস এক করে ফারা অনুনয় করে বলল, ছেড়ে দিন আল্লাহর বাস্তে। কিন্তু তাসফিন শুনছে না। চোখে তার এক অদ্ভুত জেদ, ঠোঁটে এক নির্মম ব্যগ্রতা। বুকের ভেতর থেকে নিথলে ওঠা নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ফারার ঘাড়, জ্বালিয়ে দিচ্ছে লোমকূপ, গলে যাচ্ছে হৃদস্পন্দন। ফিসফিসে কানে কানে বলে উঠল, আসার আগে ভাবা উচিত ছিল। আর আসবো না, এবারের মতো ছেড়ে দিন। নট পসিবল।
ফারা কাঁপছে ভয়ে, লজ্জায়, অপরাধ বোধে নয়, এক অচেনা অস্থিরতায়। তার দু চোখে কুয়াশা জমেছে, শরীরটা অবশ হয়ে আসছে, অথচ মন বলছে পালাতে, বাঁচতে, ছিঁড়ে ফেলতে এই মুহূর্তটাকে। বাইরের ঝড় আর ফারার মনের ঝড় যেন একসাথেই তাণ্ডব চালাচ্ছে। প্রকৃতির উন্মাদনা আর হৃদস্পন্দনের আর্তনাদ দুয়ে মিলে যেন সময়টাকে উল্টে যাচ্ছে। বাতাসের গর্জন, জানালার বৃষ্টি, অবিরাম টোকা আর ফারার ভেতরে ছটফটানি মিশে গেছে। ফারা হঠাৎই টের পায় তাসফিনের ডান হাত ধীরে ধীরে তার পিঠ বেয়ে উপরে উঠছে, শিহরণ জাগিয়ে। মুহূর্ত পরেই জামার ফিতে টেনে খুলে দেয় সে। যেন সময় থেমে যায় এক পলকে। চমকে ওঠে ফারা, চোখ বড় বড় হয়ে যায়, ঠোঁট কেঁপে ওঠে অজান্তেই। হৃদয় যেন বুকে আটকে পড়েছে, ধকপক ধকপক করে উঠছে অবিরাম। যেন নিজেই বুঝে গেছে অনিশ্চয়তার এক দুর্বোধ্য রেখা পার করছে সে। লজ্জা, অস্বস্তি আর আতঙ্ক। ফারার মন বিদ্রোহ করছে, পালাতে চায়, দৌড় দিয়ে লুকিয়ে পড়তে চায় কোনো অচেনা নিরাপদ কোণে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর শরীর জড়িয়ে পড়েছে এক অনির্বাচনতায়। মুহূর্তের মধ্যেই তাসফিন তাকে নিজের দিকে টেনে নেয়, দুবা উঁচু করে কোলে তুলে নেয় শক্ত করে, তার বাহুতে স্পর্শ করে, কোমরের চারপাশে সাপের মতো জড়িয়ে থাকা হিমশীতল স্নায়ু। ফারা যেন আরেকবার বিদ্যুতাহত হয়, চোখে বিস্ময়, কণ্ঠে চাপা আরতি, হৃদয়ে কাঁপুনি। তাসফিন বিছানার দিকে এগিয়ে যায় ধীরে ধীরে, আর এক মুহূর্তেই তার থুতনিতে পড়ে এক ব্যথা মিশ্রিত কামড়, এক অদ্ভুত উন্মাদনা। নিশাময় কণ্ঠে ফিসফিস করে ওঠে তাসফিন, একদিন ভালো রূপ দেখেছ, এখন খারাপটা দেখবে মিসেস শেখ। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে ঘরের বাতাসে। তাসফিনের চোখে তখন এক অচেনা উত্তাপ, আর সেই উত্তাপে যেন জেগে যাচ্ছে ফারার শরীর। মেদহীন কোমল উদরে একের পর এক টুকরো টুকরো কামড় বসায় সেই অবদমিত ক্ষুধার মতো হিংস্র, প্রায় নিষ্ঠুর। ব্যথায় কেঁপে ওঠে ফারা, ঠোঁট চেপে ধরে রাখলেও গোঙানির শব্দ থামাতে পারে না। ব্যথায় ফারার হাত অজান্তেই উঠে যায়, তাসফিনের চুলের মুঠো করে চেপে ধরে সে, যেন নিজেকে কোনোভাবে রক্ষা করতে চায়। চোখ বেয়ে নেমে আসে চুপচাপ কান্না, মুখ না গুমড়েই বিস্ময়ে ভেজে যায় বালিশের কোণ। অল্প কিছু সময় পর নিঃশ্বাসেই ছেড়ে যায়, নিঃশব্দেই ছেড়ে দেয় তাসফিন। নিষ্পৃহ ভঙ্গিতে সে বিছানার উল্টো পাশে গিয়ে মুখ ফিরিয়ে শুয়ে পড়ে। ফারা ধীরে ধীরে পেটের কাপড় তুলে দেখে চামড়ার ওপরে লালচে ছোপ, কামড়ের দাগ যেন তার শরীর নয়, আত্মাকেও আছড়ে গেছে। আঙুল ছুঁয়ে দেখে সে দাগগুলো। ঘুম অসুখ, বেসামাল হতে চাচ্ছি না, শ্বশুরবাড়ি বলে কথা, আমাকে ম্যানিপুলেট করো না প্লিজ।